ও বলছে কি ওনার খাবারটা নিয়ে। এটা আমরা যাচ্ছিলাম আমাদের কাজে দুবাই, কিন্তু ওলাটা কি করে বুঝলো যে আমি ডান্স ভালোবাসি, তাই জন্য এরকম লাইটিং দিয়ে গান চলছিল। শুধু ভিতরে নয়, বাইরেটাও পুরো লাইটে ভরা। আর যেহেতু ভোরের মধ্যে পৌঁছাতে হতো, তাই আমিও বেরিয়ে গেছিলাম রাত্রিবেলাতে, কারণ ভোরে কোথাও যাওয়ার থাকতে ভয়ের চোটে আমি সারা রাত ঘুমাতেই পারি না। তো এয়ারপোর্টে আমি সবার আগেই পৌঁছে গেলাম, আর গিয়ে ওদের জন্য ওয়েট করতে করতে ভোর হয়ে গেল। এরপর শতরূপা আর রিঙ্কিও চলে এলো। আমরা অনেকদিন বাদে একসাথে তিনজনে যাচ্ছিলাম। হাবিবি ওখানে গিয়ে খাবি কি? আর এই চেষ্টা করে যাচ্ছিল আমাদের তিনজনের সিট যদি একসাথে থাকে। আর আমরা যতক্ষণ এখান থেকে বোর্ডিং পাস নিচ্ছিলাম, তো ওই পাশের যে পিছনে ওরা ওদের ব্যাগ খুলে কি সব চেকিং চলছিল, বেচারা পুরো পরেশান হয়ে গেছিল। আর বরাবরের মতো কোনো রকম কিউ না মেনে আমরা চলে যাচ্ছিলাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের পর আমাদের হ্যান্ড লাগেজ আর আমাদের নিজেদের চেকিং করানোর পর আমরা চলে গেলাম ভিতরে। আর ঢুকেই নিজের শোয়ার ব্যবস্থা করতে লাগলো। ওখান থেকে কেনার পরে কিছু দূর গিয়ে ও আরো সুন্দর সুন্দর নেক পিলোগুলো দেখতে পেলো। সেই আফসোসে ওদের খিদে পেয়ে গেল সবাই। সেদিন মঙ্গলবার বলে আমার ছিল, তাই রিঙ্কি এখান থেকে নিয়ে নিল ধোসা। এত সকালে ভোর 7:30 জীবনে কোনোদিন বাড়িতে খাওয়ার ছুঁয়েও দেখি না, কিন্তু এয়ারপোর্টে গেলে বা কোথাও গেলে খুব খিদে পেয়ে যায়। আমরা তিনজনে মিলে ধোসা খেতে খেতে আমাদের এক বান্ধবীর সাথে আলাপ হলো। আর সেই বান্ধবীকে রিঙ্কি মার্টিন কোশ্চেন ব্যাংকের মতো কোশ্চেন করতে থাকলো। সকালবেলা সবাই বাও ভাই আর ইডলি ভাই থেকে খাচ্ছিল, কেউ বিরিয়ানি ভাই থেকে খাবার খাচ্ছিল না। এরপরে দেখলাম মোটামুটি কেরোসিন তেলের লাইন পড়ে। তো আমরা তিনজনে তখন ওই লাইনে না দাঁড়িয়ে আমরা নিজেদের ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। আর এই হাসতে হাসতে মাটিতে পড়ে গেল। ততক্ষণে আমাদের স্যার ম্যাডামরা রোল নাম্বার ধরে ডাকতে শুরু করে দিয়েছিল মোটামুটি। কিন্তু আমরা ব্যাক বেঞ্চাররা কিছুতেই লাইনে দাঁড়াবো না। আর প্যান্ডেলের ভিড়েই বাচ্চাটি হারিয়ে গেছিল। এই বাচ্চাটিকেও তাই জন্য অনুসন্ধান অফিসে নিয়ে যাচ্ছিল। আর নানা রকমের ঢং দেখিয়ে এরা প্লেনের ভিতরে ঢুকতে শুরু করে। আর ঢুকতে গিয়ে দেখি একটি যুগল আমার সামনে খুনসুটি করছিল। তো আমরা ঢুকে পড়লাম ফ্লাইটের ভিতরে। আর ফ্লাইটের ভিতরে ঢুকে আমরা খুবই মজা পেয়েছি। তো এত ভিড় ঠেলতে ঠেলতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এরপর ফ্লাইট ছাড়ার পর আমাদের হাতের সামনে মেনু কার্ড চলে এলো। আর ওই দিনের বিয়ে বাড়িতে মেনুতে ছিল হচ্ছে মোরাদাবাদি ডাল চাট, কড়াই চিকেন, বাঁধাকপির ঘন্ট, রসমালাই, মিল্কেক, চকলেট, আপনার পছন্দের খাবারের সাথে নিন ওয়াইন, বিয়ার, স্পিরিট, জুস, তরল পানীয়, চা কিংবা কফি। তারপর একটু ফ্লাইটটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখছিল ধুম ধুম। তার পাশেই এ দেখছিল হচ্ছে ফ্লাই মি টু দ্য মুন। আর জিজ্ঞাসা করতেই ফরেনারদের মতো ভাবসাব নিয়ে এ তো মোটামুটি কানে হেডফোন লাগিয়ে নিজের মুভিটা এনজয় করছিল। কিন্তু রিঙ্কি এখানে কানে হেডফোন নেবে না, কারণ ও শুধু মুভিটা দেখবে। কারণ হেডফোনে যদি নোংরা থাকে তাহলে ওর কানে ঢুকে যাবে। দেখছে কিন্তু শুনছে না, কানে নেই তো, ওর হেডফোনটা নোংরা বলেও কানে দিচ্ছে না। কিন্তু আমার রিমোটটা খারাপ ছিল, তাই জন্য আমাকে জঙ্গল ঠঙ্গল যা দেখাচ্ছিল আমি তাই দেখছিলাম চুপ। কিন্তু অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর একটা মুভি দেখতে শুরু করি। কিন্তু রিঙ্কি এখানে হাত দিয়ে এটা ভাবছে যে লোয়ার ক্লাসের লোকরা এই মুভিটা দেখে, আর বড় লোকেরা মানে আপার ক্লাসের লোকেরা এই মুভি দেখে। আলট্রা মডার্ন বড় লোক গানে হেডফোন ছাড়া মুভি দেখে। তারপর দেখলাম এরা এদিক ওদিক সব দিয়ে খাবার দিচ্ছে, শুধু আমাদেরকে দিচ্ছিল না। সেই দুঃখে আমি অরিজিৎ সিং এর গান শুনতে শুরু করলাম। এরপর ফ্লাইটের মধ্যে এরা ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে এই গানটা গাইতে শুরু করলো। এরপর আমরা সবাই আমাদের লাঞ্চে কনসেন্ট্রেট করলাম। আর বুঝতে পারলাম এটাকেই বলে মোরাদাবাদি ডাল চাট। আর এটা ছিল হচ্ছে সুন্দর ছোট্ট কিউট একটা পানীয়। আর এরপর একটু ওয়াইন নিয়ে নিলাম। আর আমাদের লাঞ্চ প্ল্যাটারে ক্যাজুয়াল ছিল না, আমাদের ওপর কি মেটার কোনো রাগ ছিল আমি জানি না, কিন্তু আমরাই বা কেন ছাড়বো, ঠিক নিয়ে নিলাম। আর আমার লেফট হ্যান্ড সাইডে একজন বসেছিল, উনি ওনার খাবারটা রেখে ঘুমাচ্ছিল। ও বলছে ওনার খাবার নিয়ে নিতে, ও বলছে কি ওনার খাবারটা নিয়ে নিতে, বলছে ওনার কাজুটা নিয়ে নিতে। ওনার কাজু তো দেখা যাচ্ছে না, ওনার কুমড়ো দেখা যাচ্ছে। এরপর আমরা সব খাওয়ার শেষ করলাম। আর আমাদের হাসতে হাসতে বেরিয়ে গেল চোখ দিয়ে জল। আর ভয়ের চোটে আমার নাম ধরে ডাকতে শুরু করলো কন্টিনিউ। কেউ ভেবেছিল যে লাগানের মেয়েটা আবার আমাদের খাবার দেবে। তারপর রাত সিনেমার ভূতের মতো এই পুরো ফ্লাইটে ঘুরতে বেরিয়েছিল। আর অন্ধা কানুনের মতো ওই বউটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল ওরা দুজনেই এয়ার হোস্টেস, এক্ষুনি বলবে পিছনের গেট দিয়ে ঝাঁপ দিয়ে দিন। এরপর আর আমার মাথা ঠিক ছিল না, তাই একটু ডান্স করছিলাম বসে বসেই। পুরো ফ্লাইটটার মধ্যে আমরাই মনে হয় সব থেকে এরকম করে যাচ্ছিলাম। আমরা এসব খাচ্ছি, একটু গরম জল, একটু গরম জল খেয়ে যাচ্ছে, গরম জল খেয়ে। যেই রেড টি শার্ট পরা মহিলাটিকে দেখালাম, উনি শুধু মনে হয় গরম জল খেতে উঠেছিল ফ্লাইটে। ওয়াইন খাবো।
এবার ধুম মুভি মোটামুটি শেষের দিকে, তারপরে এটা ঘুরতে বেরিয়েছিল আবার ফ্লাইটে। এই তো মোটামুটি ফ্লাইটের কিচেনে ঢুকে গেছিল। এরপর আমি চলে গেছিলাম নিজেকে একটু মিরারে চেক করতে। এরপর মনে হলো এতক্ষণ ধরে আকাশ আছে, একবারও জানলা খুলিনি, তো জানলাটা একটু খুলে নিলাম। আর আমাদের নাবারও সময় চলে এলো। আর ওপর থেকে দুবাইটাকে ক্যাপচার করতে লাগলাম। ওপর থেকে দুবাইটা দেখে মনে হচ্ছিল কিরকম একটা বালি জায়গায়, মানে সিমেন্ট বালির কাজ হচ্ছে, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল। ফ্লাইট থামতেই সব বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়ে পড়লো। ফ্লাইটে আমরা শুধু 3 জন আছি। আমরা এখন চলে এসেছি দুবাইতে। এই দুবাই সত্যি এটা লাইফের বেস্ট ফ্লাইট ছিল আমার। চাই চকলেটটা খাবো এবার আমরা। দুবাই চকলেট, কাম টু দুবাই হাবিবি। ও দিদি, আমি ফার্স্ট টাইম এলাম তো আমার এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করছিল। ওরা 2-3 বার এসেছিল। আমরা এখন যাচ্ছি চলমান সিঁড়িতে, চলমান সিঁড়ি। এরপর টেলিফোন বুথগুলো দেখে মনে পড়লো বাড়িতে ফোনের কথা, কিন্তু আমার ফোনের সিম কাজ করছিল। কোন দিকে যাবো বুঝতে না পেরে আমরা ওয়াশরুমেই চলে গেলাম। আর যাওয়ার পথে দেখলাম একটা কিউট বাচ্চা এখানে। আমি ওদেরকে ভয় দেখাবো বলে ওয়াশরুমের বাইরে ওয়েট করছিলাম। একে ভয় দেখাতে পারলাম না, তাই রিঙ্কির জন্য ওয়েট করছিলাম। ততক্ষণ অন্যান্য লোকজন ঢুকে গিয়ে সব বেরিয়েও পড়লো, কিন্তু রিঙ্কি আর বেরোচ্ছিল না। ওরা ড্রেস চেঞ্জ করেই যাচ্ছিল, কিন্তু আমার প্ল্যানিংটা ব্যর্থ হয়ে গেল। আমাকে ওরা দেখতেই পেলো না। কোন থেকে আমি ভয় দেখাবো বলে বসে আছি, ভয় দেখাতে পারলাম না রে। এবার ভয় লাগছে, কারণ হচ্ছে ওরা 2বার পরীক্ষায় পাশ করে গেছিল আগে, এ আর এ। আমি তো জীবনে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছি, কি ভয় লাগছে আমার। এখানে পরীক্ষা মানে আমি ইমিগ্রেশনের কথা বলছিলাম। তো আমরা সবাই চললাম ইমিগ্রেশনের জন্য আর লাগেজ আমাদের নেওয়ার জন্য। আর এয়ারপোর্টটা ছিল এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আমাদের। কলকাতা পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে সত্যি। এরপর আমরা লিফটে ঢুকে পড়লাম। আর লিফটে ঢুকে ভিডিও করতে করতে দেখলাম এরা অন্য কোনো দিকে তাকিয়ে আছে 3 জনে। আর লিফট থেকে বেরিয়ে এত সুন্দর এই জায়গাটা ছিল। আমাদের এটা কে 3টে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, যাই না, যাই হোক। এরপর আমরা ইমিগ্রেশনের জন্য মেট্রো ধরতে যাচ্ছিলাম। এরপরে কি হলো দেখাবো আবার পরের ব্লগে।